দেখো সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা যদি বলি যে কোন একটা সংখ্যাকে তুমি যেভাবে লিখবা বা প্রকাশ করবা, তার মানে লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলবো। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, অনেকে এটা ভুল করো, সংখ্যা পদ্ধতি কত প্রকার, দেখবা অনেকেই ক নম্বর অপশনে যদি 4 প্রকার থাকে অনেকে সেই 4 প্রকার অ্যান্সার দেয়। মনে রাখবা সংখ্যা পদ্ধতি কখনো 4 প্রকার হয় না। আমি আবারও বলতেছি, সংখ্যা পদ্ধতি কখনো 4 প্রকার হয় না। মনে রাখতে হবে, সংখ্যা পদ্ধতি কত প্রকার জিজ্ঞেস করলে আমরা বলবো সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কত প্রকার বলো তো? 2 প্রকার বলবো। কি কি বলো তো? পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি কত প্রকার বললে কি বলবা? পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে দেখো সেখানে কিন্তু তোমরা অনেকে বলো 4 প্রকার। হ্যাঁ, 4 প্রকার তোমাদের বই অনুযায়ী সঠিক, তবে তোমরা সঠিকটা একটু জেনে নিবা। পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত তোমাদের বই অনুযায়ী 4 প্রকার দেওয়া আছে। কখনো যদি অপশনের মধ্যে n প্রকার দেখো, এটাও কিন্তু অ্যান্সার হবে। তার মানে সঠিকটা যেহেতু আমাদের জানা লাগবে, যেমন অ্যাডমিশন, বিসিএস, যদি এই ধরনের জিনিসগুলোর মধ্যে গেলে তখন কিন্তু তোমরা এই টাইপের জিনিস অপশনগুলো পেতে পারো। যদিও এইচএসসি এর মধ্যে সাধারণত এই অপশনটা থাকে না। তারপর আমি বলে দিলাম, আমরা তো সঠিকটা জানবো তাই না? কারণ পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার বলবা? n প্রকার বলবা। তারপরে যদি n প্রকার অপশন না থাকে তখন আমরা 4 প্রকার বলবো। সাধারণত আমাদের এইচএসসি লেভেলের বই অনুযায়ী কিন্তু 4 প্রকারই সাধারণত লেখা থাকে। কেন আমি এটা বলছি একটু খেয়াল করে দেখো। দেখো 2023 সালে যশোর বোর্ড 2023 সালে যশোর বোর্ডের যে প্রশ্নটা, সেখানে কিন্তু তুমি দেখো, আমরা একটু পর বলবো বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি সংখ্যা 2 ভিত্তিক, অক্টাল 8 ভিত্তিক, 10 ভিত্তিক, 16 ভিত্তিক, এই যে এগুলো, হ্যাঁ একটু পরই পড়বো আমরা। এই 10 ভিত্তিক 16 ভিত্তিকের মাঝখানে তোমাদের যশোর বোর্ডে এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছিল, 10 মানে 2, 8, 10, 16 বাইরে কোন একটা সংখ্যা পদ্ধতি দিছে যেটা ছিল 5 ভিত্তিক। এখন 5 ভিত্তিক দেখার সাথে সাথে বিশেষ করে যেসব বাচ্চারা বা তোমরা যারা আছো একটু কনফিউজড হয়ে গেছো যে আমি তো 4 প্রকার পড়লাম, যে 2 ভিত্তিক পড়ছি, 8 ভিত্তিক পড়ছি, 10 ভিত্তিক পড়ছি, 16 ভিত্তিক পড়ছি, তাহলে 5 ভিত্তিক এটা আবার কেমন জিনিস? নিশ্চয়ই কোশ্চেন ভুল হয়েছে, এরকম একটা চিন্তা ভাবনা তখন কিন্তু আসছে। এর জন্য তোমরা এন প্রকার বলবা, যে এটা দিয়েও তোমাদের প্রশ্ন আসে। আমি যখন তোমাদের ক এবং খ অনুধাবন পড়াবো তখন কিন্তু সেটা বলবো। যেমন তোমাদের প্রশ্ন আসতে পারে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ব্যাখ্যা করো, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ব্যাখ্যা করো, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ব্যাখ্যা করো। এগুলো যখন আমাদের অবজেক্টিভ প্র্যাকটিস চলে আসবে বা সৃজনশীল প্র্যাকটিস আসবে, তখন আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমরা এত ডিটেলসে যাব না। ওকে, তাহলে তোমরা মনে রাখবা পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত তোমাদের বই অনুযায়ী লেখা 4 প্রকার, তবে এন প্রকারও সঠিক। কখনো যদি এন প্রকার অপশনে থাকে তাহলে কিন্তু আমরা এন প্রকার দিব। আর যদি এন প্রকার অপশনে না থাকে, সাধারণত তোমাদের লেভেলে, এইচএসসি লেভেলে এন প্রকার থাকে না, থাকে 4 প্রকার, তখন আমরা 4 প্রকার দিব। তাহলে এখান থেকে কি বললাম বলো? সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। কি কি বলো? বাইনারি, অক্টাল, ডেসিমেল এন্ড হেক্সাডেসিমেল। अगेन সবাই বলো কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল এন্ড হেক্সাডেসিমেল। এখন আসো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত দেখবো। দেখো, এই যে পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা আমরা যেটা বললাম, এটা দিয়ে তোমার 1 নম্বরে একটা অবজেক্টিভ আসবে। আমি গুরুত্বপূর্ণ অবজেক্টিভটা এখন তোমাদেরকে শিখাই দিব। খেয়াল করো, দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির নাম শুনেই বোঝা যাচ্ছে, তুমি মনে রাখবা যেটা অবস্থানের উপর নির্ভর করবে। কি বলেছি? তুমি শুধু জাস্ট মেইন কথাটা মনে রাখো, তারপরে তুমি বইয়ের ভাষার মধ্যে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে মেইন কথাটা কি? অবস্থানের উপর নির্ভর করবে। আর নন পজিশনাল কি বলেছি? অবস্থানের উপর নির্ভর করবে না। অবস্থানের উপর নির্ভর করবে বিষয়টা কেমন? চলো আমরা একটা উদাহরণ দিই, তাহলে তুমি বুঝতে পারবা। মনে করো তুমি একটা অফিসে জয়েন করছো। অফিসে জয়েন করার পর তুমি কিছুদিন জব করলা। জব করার পর তোমার প্রমোশন হলো। এখন তুমি দেখো তো, তোমার প্রমোশন হলে তোমার স্যালারি, তোমার পদমর্যাদা, তোমার সবকিছু, মানে তোমার পদমর্যাদা চেঞ্জ হবে, মানে তোমার অবস্থান চেঞ্জের সাথে সাথে তোমার ভ্যালু বা তোমার মানের কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে তুমি মনে রাখবা, তোমার অবস্থানের চেঞ্জের সাথে সাথে যদি মানের পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি বলো? পজিশনাল সংখ্যা। আর যদি মানের পরিবর্তন না হয়, সেটাকে আমরা কি বলবো? নন পজিশনাল সংখ্যা। খুবই মনোযোগ দিব, একটা কোশ্চেন এখান থেকে আসে, আমরা এখন 1 নম্বর একটা শিওর করবো, চলো। তাহলে আমরা কি বলছি? অবস্থানের সাথে চেঞ্জের সাথে সাথে মানের পরিবর্তন হতে হবে, হলে বলবো পজিশনাল, না হলে বলবা কি বলো? নন পজিশনাল। তাহলে তোমরা আমাকে বলো তো, আমার হাত এখন এই পজিশনে আছে, আমরা কয়টা আঙ্গুল দেখতে পাচ্ছি বলো তো? এখানে 5টা আঙ্গুল দেখতে পাচ্ছি।
তাহলে তুমি বলো আমার হাত এই পজিশনে আছে, আমি 5টা আঙ্গুল দেখতে পাচ্ছি। আচ্ছা এবার বলো তো আমরা কয়টা আঙ্গুল দেখতে পাচ্ছি? এবারে দেখো তো কয়টা আঙ্গুল দেখতে পাচ্ছি? এখনো কিন্তু 5টা আঙ্গুল দেখতে পাচ্ছি, তাই না? 1 2 3 4 5। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, এই পজিশনও তুমি কয়টা দেখছো? 5টা দেখছো। এই পজিশনও তুমি কয়টা দেখছো? 5টা আঙ্গুলই দেখতে পাচ্ছ। তাহলে তুমি দেখো আমি কিন্তু পজিশন চেঞ্জ করছি, মানের কি কোনো চেঞ্জ হয়েছে বলো? পজিশন চেঞ্জ করছি, মানের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। যেহেতু মানের চেঞ্জ হয় না, এটাকে আমরা কি বলবো বলো? নন পজিশনাল সংখ্যা। ওকে, যদি মানের চেঞ্জ হতো তাহলে আমরা কি বলতাম? পজিশনাল সংখ্যা। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি তোমাদেরকে বলতাম 10, খুবই খেয়াল করো, 10-এর পজিশনটা চেঞ্জ করি, বলো 0-র পজিশন চেঞ্জ করলাম, 1-এর পজিশন চেঞ্জ করলাম। দেখো একটু আগে 10 ছিল, এখন কিন্তু 1 হয়ে গেছে। আমি পজিশন চেঞ্জ করার সাথে সাথে মানের পরিবর্তন হয়েছে, তাহলে মানের পরিবর্তন হলে এটাকে আমরা কি বলবো? অবশ্যই পজিশনাল সংখ্যা বলবো। ঠিক আছে, এখন আরো একটা উদাহরণ দেই, তাহলে তোমরা ক্লিয়ার হবা। এখন যদি তোমাকে বলতাম আদিম যুগের মানুষদের মতো যদি বলতাম 11, 11 খেয়াল করে দেখো তো, এটা মানে কি বলছিলাম বলো? 10 না? আর লাঠির মতো এটার মানে কি বলছিলাম বলো? 1। 10 আর 1 কত? 11ই তো, তাই না? আচ্ছা 11, এটার মানে 11 বোঝাতো আদিম যুগের মানুষ। এখন আমি এটার পজিশনটা চেঞ্জ করি, মনে করো লাঠিটাকে আগে দিলাম, এনটাকে পরে দিলাম, এনের মতো সাইনটাকে পরে দিলাম। এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমি লাঠিটাকে আগে দিছি, এখন লাঠির মতো চিহ্নটা আগে দিলে এটা কি 1 কি 100 হয়ে যাবে? নিশ্চয়ই না, 1 তো একই থাকবে। আবার এন এর মতো যে সাইনটা, এটা মানে কত? 10 বুঝি না, 10 তো 10ই থাকবে, এটা কি চেঞ্জ হবে বলো? তাহলে এটা তুমি আগে দাও পরে দাও, তোমার মান কিন্তু একই থাকতেছে। তার মানে তুমি দেখো পজিশন চেঞ্জ করছো, মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে আমরা কি বলবো বলো? নন পজিশনাল বলবো। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল রাখবা, যদি মানের পরিবর্তন হয় তাহলে কি বলবা? পজিশনাল। যদি মানের পরিবর্তন না হয় কি বলবা বলো? নন পজিশনাল। তাহলে আসো আমরা আরেকটা উদাহরণ দেই, এটা নিয়ে তোমরা একটু ঝামেলায় পড়ে যাবা। দেখো আমি এখানে কত লিখছি বলো? 55 লিখছি। এখন আমরা এটার পজিশন চেঞ্জ করি, চলো। এই 5টাকে আমরা এখানে লিখলাম, এই 5টাকে এখানে লিখলাম। এখন দেখো তো আমার কি মানের চেঞ্জ হয়েছে? এখন এটাকে অনেকে বলবা নন পজিশনাল, কিন্তু না। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিখবো। এই যে যে আমরা পজিশনাল সংখ্যা বললাম, এই পজিশনাল সংখ্যা চেনার 3টা উপায় আছে। বইয়ের মধ্যে দেখবা 3টা বৈশিষ্ট্য দেখে তুমি চিনবে, এটাই হচ্ছে প্রকৃতি নিয়ম। একটা পজিশনাল সংখ্যার কি কি থাকবে তুমি মনে রাখবা? একটা পজিশনাল সংখ্যার নিজস্ব মান থাকবে। কি বলেছি বলো? একটা পজিশনাল সংখ্যার নিজস্ব মান থাকবে। একটা পজিশনাল সংখ্যার মনে রাখতে হবে স্থানীয় মান থাকবে। কি থাকবে বলো? স্থানীয় মান থাকবে। এবং একটা পজিশনাল সংখ্যার কি থাকবে বলো তো? ভিত্তি থাকবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা তোমাদের অবজেক্টিভের জন্য আসে। পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কয়টা? 3টা। কি কি বলো? নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে, ভিত্তি থাকবে। আবারও বলছি কি কি? নিজস্ব মান, স্থানীয় মান, ভিত্তি। এই 3টা বৈশিষ্ট্য যদি কোনো একটা অঙ্কের মধ্যে বা ডিজিটের মধ্যে বা চিহ্ন প্রতীকের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো পজিশনাল, না হলে কি বলবো বলো? নন পজিশনাল। উদাহরণটার দিকে এবার একটু তাকাও। আমি একটু আগে কত লিখছি বলো? 55 লিখছি না? খুবই মনোযোগ দাও। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, এটার নিজস্ব মান কত? 55, 55। হ্যাঁ, এবার তুমি দেখো তো ছোটবেলায় ওর একক দশক পড়ছো না? তার মানে তুমি স্থানীয় মানও পাইছো। হ্যাঁ, একক দশক পড়ছো মানে তোর স্থানীয় মান আছে। তাহলে তুমি দেখো ওর নিজস্ব মানও আছে, স্থানীয় মানও আছে। এখন তুমি আমাকে বলো, ছোটবেলা থেকে তুমি 0 থেকে 9 পর্যন্ত টোটাল এই 10টা ডিজিট নিয়ে কাজ করছো না? তার মানে তুমি 10 ভিত্তিক সংখ্যা নিয়ে কিন্তু ছোটবেলা থেকে কাজ করতা। তার মানে আমরা কি বলতে পারি, যে কোনো সংখ্যা বা যে কোনো সংখ্যার ভিত্তিকে আমরা 10 বলতে পারি না? তাহলে তুমি দেখো এই ডিজিটটার বা এই সংখ্যাটার আমরা কি বলতে পারি বলো? এই সংখ্যাটার নিজস্ব মানও আছে, স্থানীয় মানও আছে এবং ভিত্তিও আছে। 3টা বৈশিষ্ট্য এটাকে ফুলফিল করতেছে বিধায় এটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা। 3টা বৈশিষ্ট্য ফুলফিল না করলে কি বলবো বলো? নন পজিশনাল সংখ্যা। চলো একটা উদাহরণ দেই, তুমি বুঝতে পারবা। আচ্ছা তুমি কি বাজারে গিয়ে বলো যে ভাই আমাকে VII কেজি চাল দেন, এটা কি তুমি বলো? নিশ্চয়ই না, তাহলে বলবো পাগল কোত্থেকে যেন আসছে। বুঝছো? খেয়াল করে দেখো, এই যে যে আমি এটা বললাম, তুমি নিশ্চয়ই এভাবে কথা বলো না। তাহলে তুমি কি এটার দিকে তাকাও, এটার কোন স্থানীয় মান আছে কিনা বলো? এটার কোনো একক দশক দেখছো কখনো? না। তারপর তুমি বলো এটার কোনো ভিত্তি আছে, এরকম কোনো ভিত্তি দেখছো এটার? কখনোই দেখো নাই। হয়তো একটা মান আছে। আচ্ছা বলো তো এটা 3টা বৈশিষ্ট্য কি ফুলফিল করছে? করে নাই। তাহলে এটাকে আমরা কি বলবো বলো? নন পজিশনাল। আশা করি তোমরা বুঝে ফেলেছো। এবার আমি আবারও বলতেছি, তুমি মনে রাখবা কিভাবে? সহজ ভাষায় বলে দিচ্ছি। দৈনন্দিন জীবনে যে তুমি সংখ্যাগুলো ব্যবহার করো না, সেগুলোকে তুমি বলবা পজিশনাল। বাদ বাকি সবগুলোকে কি বলবা বলো? নন পজিশনাল সংখ্যা বলবা।
ঠিক আছে? তাহলে তুমি দৈনন্দিন জীবনে 0 থেকে 9 পর্যন্ত এইসব ডিজিট গুলো নিয়েই তো কাজ করো। তাহলে এই ধরনের সংখ্যাগুলো নিয়ে যখন তুমি বলবা তখন সেগুলোকে পজিশনাল বলবা। বাকি রোমান, ট্যালি, বিভিন্ন ধরনের চিহ্নযুক্ত সংখ্যা, প্রতীকযুক্ত সংখ্যা যেগুলোই আসুক না কেন সবগুলোকে আমরা কি বলবো বলো তো? নন পজিশনাল সংখ্যা বলবো। তাহলে তোমাকে যদি বলি বলো তো বাচ্চারা 20 মানে 20 কি ধরনের সংখ্যা? অবশ্যই পজিশনাল সংখ্যা। আমি যদি বলি কয়েলের মতো সাইন কোন ধরনের সংখ্যা? নন পজিশনাল সংখ্যা। আশা করি তোমরা বুঝে ফেলেছ। ধন্যবাদ সবাইকে। এবার পরবর্তী অংশে চলে যাচ্ছি। তাহলে আমরা একটু আগে দেখলাম পজিশনাল এবং নন পজিশনাল। আশা করি তোমাদের ক্লিয়ার সম্পূর্ণরূপে। এবার আসো সংখ্যা পদ্ধতি কত প্রকারের মধ্যে আমরা বলছিলাম সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি সেখানে বলেছিলাম 4 প্রকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে বাইনারি। মনে রাখবা এটা একটা চার্টের মাধ্যমে আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। তোমরা দেখো প্রথম এক নজরে আমরা যদি বলি এটা কিভাবে তুমি মনে রাখবা। দেখো টোটাল সংখ্যা পদ্ধতির মধ্যে কয়টা এই একটা চার্ট দিয়ে তোমাদের শিখাই দিচ্ছি। চলো সংখ্যা পদ্ধতির মধ্যে প্রথমে আমরা শিখবো হচ্ছে বাইনারি। প্রথমে কি শিখবো বলো? বাইনারি। তারপর আমরা শিখবো কি বলো? অক্টাল। তারপরে আমরা কি শিখবো? ডেসিমেল। তারপর আমরা কি শিখবো বলো তো? হেক্সাডেসিমেল। ওকে, সবাই আমার সাথে সাথে বলবা, হয়ে যাবে দেখবা। ছোট বাচ্চাদের মতো করে আমরা শিখবো, এগুলো খুব মজার। এবং আইসিটি তোমরা দেখবে একটা সময় আমার সবগুলো ক্লাস যদি A to Z তোমরা করো ইনশাআল্লাহ তোমাদের এই সাবজেক্টটা ফেভারিট সাবজেক্ট হবে। ওকে, তাহলে তোমরা দেখো আমরা যেটা বললাম সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার বললাম, বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যা কত কত সংখ্যা নিয়ে বা কত কত ডিজিট নিয়ে গঠন করা হয়। তাহলে আমি যদি এটা নিয়ম লিখি, আমি যদি এখানে লিখি সংখ্যা, আমি যদি এখানে লিখি ভিত্তি, মনে রাখো এই তিনটা জিনিস মনে রাখো তাহলে হবে। হ্যাঁ, বাইনারি সংখ্যা কোন কোন ডিজিট নিয়ে গঠন করা হয়? তাহলে আমরা বলবো সংখ্যা বলতে পারি অথবা ডিজিট বলতে পারি। ডিজিট বলাটাই বেটার। হ্যাঁ, আচ্ছা ডিজিট মানে হচ্ছে আমরা এখানে 0 থেকে 1 এই দুইটা ডিজিট নিয়ে ব্যবহার করি। অক্টাল সংখ্যা কত থেকে কত বলো? 0 থেকে 7। ডেসিমাল সংখ্যা কত থেকে কত? 0 থেকে 9। হেক্সাডেসিমাল সংখ্যা কত থেকে বলো? 0 থেকে 9 আর কি বলো? A থেকে F। ওকে, তাহলে আবার বলছি, বলো বাইনারি সংখ্যা কত থেকে কত? 0 1। আমার সাথে সাথে বলো, হয়ে যাবে। বলো বাইনারি 0 1, অক্টাল 0 থেকে 7, ডেসিমাল 0 থেকে 9, হেক্সাডেসিমাল 0 থেকে 9, A থেকে F। এগেইন বলো বাইনারি 0 1, অক্টাল 0 থেকে 7, ডেসিমাল 0 থেকে 9, হেক্সাডেসিমাল 0 থেকে 9, A থেকে F। হয়ে গেছে না? এখন আসো হেক্সাডেসিমাল একটা জিনিস মনে রাখবা। হেক্সাডেসিমাল 0 থেকে 9 হওয়ার পর হওয়ার কথা ছিল 9 এর পর 10 হওয়ার কথা ছিল না, কিন্তু 10 এর পরিবর্তে তুমি 10 না বসায় কিন্তু হেক্সায় তুমি বসাইছো A। তার মানে তোমার এখানে মনে রাখতে হবে হেক্সাডেসিমালে A এর মান হচ্ছে 10। হেক্সাডেসিমালে এর মান কত বলো? 10। তুমি দেখো পরীক্ষার হলে যখন এর মানে আটকে যাবা, তুমি যখন বন্ধু বা বান্ধবীকে জিজ্ঞেস করবা, বান্ধবী কিন্তু বা বন্ধু কিন্তু বলবে দোস্ত এর মান কিন্তু 11। বন্ধুদের কথা বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। তাহলে চলো এর মান কত বলো? এর মান কিন্তু 10। তাহলে বলো তো বি এর মান কত হবে? বি এর মান 11। বলো তো সি এর মান কত হবে? সি এর মান 12। বলো তো ডি এর মান কত হবে? 13। ই এর মান কত হবে বলো? 14। এফ এর মান কত হবে বলো? 15। তাহলে তুমি খেয়াল করে দেখো আমরা যেটা বললাম বাইনারি ডিজিট হচ্ছে কয়টা? 0 এবং 1, অক্টাল 0 থেকে 7, ডেসিমাল 0 থেকে 9, হেক্সাডেসিমাল 0 থেকে 9, A থেকে F। আমরা 9 এর পরিবর্তে 10 বসানোর কথা ছিল, 10 এর পরিবর্তে আমরা হেক্সায় বসাই A। তার মানে A এর ভ্যালুটা হচ্ছে 10 মনে রাখবা। তাহলে B মানে কত? 11। সি মানে এরকম করে F পর্যন্ত যাবে। তুমি সংখ্যাগুলো চিনে ফেলছো অলরেডি। এখন এইটা থেকে তোমার গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ তোমার পরীক্ষায় আসে। কি আসে তোমরা লিখে নিবা। আমি দুই ভাবে বলবো তোমার অবজেক্টিভের জন্য কিভাবে আসবে, ব্যাখ্যামূলক কোশ্চেন এখান থেকে কিভাবে আসবে, আমি দুই ভাবেই বলবো। দেখো তাহলে আমরা কি বলছি? বাইনারি 0 1, অক্টাল তুমি দেখছো 0 থেকে 7, ডেসিমাল দেখছো 0 থেকে 9, হেক্সাডেসিমাল দেখছো 0 থেকে 9, A থেকে F। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি 101 এটা কোন সংখ্যা পদ্ধতি? দেখো তো এখানে 0 এবং 1 এর সমন্বয় আছে না? তাহলে এটাকে আমরা বলতে পারি বাইনারি, তাই না? এখন তোমাকে যদি বলি আমি 5 6 7, 5 6 7 দেখো তো 0 থেকে 7 এর মধ্যে এই সকল ডিজিট গুলোই তো আছে এখানে। তাহলে এটাকে আমরা অক্টাল বলতে পারি। আমি যদি বলি আমি মনে করো লাস্টে দিলাম 9, দেখো তো 0 থেকে 9 এর মধ্যে এই সকল ডিজিট গুলো আছে, তাহলে এটাকে আমরা ডেসিমাল বলতে পারি। আবার যদি বলি 5 6 7 9 A, দেখো তো এটা হেক্সাডেসিমালের A B C D এরকম কিছু আছে, তাহলে এটাকে আমরা হেক্সাডেসিমাল বলতে পারি। তাই না? এত সহজ কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় দিবে না। তোমাদের পরীক্ষায় কোনটা আসবে একটু দেখে নাও। পরীক্ষায় তোমার আসবে বলবে 101 কোন ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে। ক নম্বর অপশনে তুমি যখন চিন্তা করবা বাইনারি, তখন ওরা ক নম্বর অপশনে দিবে কি জানো? ক নম্বর অপশনে দিবে হচ্ছে অক্টাল, খ নম্বর অপশনে দিবে মনে করো ডেসিমেল, গ নম্বর অপশনে দিবে মনে করো হেক্সাডেসিমেল, ঘ নম্বর অপশনে দিবে মনে করো ক প্লাস
খ প্লাস ক, মোস্ট ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। তুমি যখন এটা বাইনারি বলবা, আমি বাইনারি অপশনে দিব না। বাইনারি যখন অপশনে থাকবে না, তখন তুমি কি করবা? তখন তুমি ঝামেলায় পড়ে যাবা। এটা ঝামেলায় পড়ার কিছু না, এটা একেবারে সহজ, আমি বুঝাই দিচ্ছি। দেখো, বাইনারি যদি অপশনে থাকতো তাহলে তো বাইনারি অ্যান্সার করতাম। যেহেতু এখানে বাইনারি অপশনে নাই, তাহলে আমরা কি এগুলোর থেকে যে কোনো একটা তো অ্যান্সার হবে, বা তাই তো? এখন আমরা একটু দেখি চিন্তা করে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, অক্টাল সংখ্যা তুমি কত থেকে কত শিখছো বলো তো? 0 থেকে 7 না? তুমি আমাকে বলো তো, 0 থেকে 7 এর মধ্যে কি 0 1 2 3 0 1 আছে না? অবশ্যই তো আছে। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিটা হয়, হ্যাঁ? আবার তোমাকে যদি বলি ডেসিমাল সংখ্যা কত থেকে কত শিখছো বলো? 0 থেকে 9 না? একটু আগেই তো আমরা শিখলাম। তো 0 থেকে 9 এর মধ্যে কি 0 1 নাই? 0 1 2 3 সবগুলোই তো, তাহলে 0 1 আছে না? তাহলে এটাও কিন্তু হয়। আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যা কি? 0 থেকে ডিরেক্ট যদি আমরা বলি 0 থেকে 9 এ থেকে f, এটাকে ডিরেক্ট যদি আমি বলি 0 থেকে f, তাহলে 0 থেকে f এর মধ্যেও কি 0 1 আছে না? তাহলে এটাও কিন্তু অ্যান্সার হয়। তাহলে অ্যান্সার কোনটা বলো? অ্যান্সার কিন্তু আমাদের ঘ নাম্বারটা। এটা কোথায় আসবে আমি বলে দিচ্ছি। এটা তোমাদের বহুপদী কোশ্চেনে আসবে। ওই যে তোমরা যে কোশ্চেন দেখো না, 1 2 3, 1 1 2 1 2 3, এই টাইপের যে কোশ্চেন গুলো আসে না, এই টাইপের কোশ্চেনের মধ্যে কিন্তু এই অবজেক্টিভটা আসবে। মোস্ট ইম্পর্টেন্ট এবং সবসময় আসে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা তোমার অনুধাবন কোশ্চেনের মধ্যে কিভাবে আসবে একটু খেয়াল করে দেখো। তোমাকে জিজ্ঞেস করবে 101 এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, 101 এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, ব্যাখ্যা করো। তুমি যদি এটাকে শুধুমাত্র বাইনারি বলো তাহলে তুমি গেছো, এটা আন্না বসাই দিবে। মনে রাখবা, যখন তোমাকে এটা জিজ্ঞেস করবে 101 এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, তখন তোমাকে বলতে হবে এটা বাইনারি হবে, এটা অক্টালও হবে, এটা ডেসিমেলও হবে, এটা কি বলো হেক্সাডেসিমেলও হবে। আমি আবারও বলছি, কেন এটা সবগুলো হবে একটু খেয়াল করে দেখো। তুমি আমাকে বলো বাইনারি ডিজিট তুমি কত কত জানো? 0 এবং 1। তাহলে তুমি কি বলবা? আমরা জানি বাইনারি সংখ্যা হচ্ছে বাইনারি ডিজিট কয়টা? 0 এবং 1। এই 0 এবং 1 এর মধ্যে 0 1 বিদ্যমান, তাই এটি বাইনারি হবে। আমরা জানি অক্টাল সংখ্যা 0 থেকে 7, 0 থেকে 7 এর মধ্যে 0 1 বিদ্যমান, তাই এটি অক্টাল হবে। আবার বলি, যদি ডেসিমেল বলি 0 থেকে 9, 0 থেকে 9 এর মধ্যে 0 1 বিদ্যমান, তাই এটা ডেসিমেল হবে। আবার যদি হেক্সাডেসিমাল বলি 0 থেকে f, 0 থেকে f এর মধ্যেও 0 1 বিদ্যমান, তাই এটা হেক্সাডেসিমাল হতে হবে। তার মানে লাস্টে তুমি কি বলবা? তার মানে এটা সকল ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যেই হবে। তাহলে কেউ যদি তোমরা বাইনারি অ্যান্সার করো তাহলে কি অ্যান্সার হবে বলো? হবে না। সো আমরা যখন আইসিটি পরীক্ষাগুলো দিব একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে অ্যান্সার করব, কারণ আইসিটি কোনো কিছু মুখস্থের করার জিনিস না, প্রত্যেকটা জিনিস বোঝার। আমি সবগুলো বোঝাই দিব তোমাদের হাতে কলমে ধরে বাচ্চাদের মতো করে বোঝাই দিব। তোমরা সুন্দর করে ক্লাসগুলো উপভোগ করবা এবং নোট করে নিবা, এবং নোট করার পর সেগুলো তোমরা আপলোড করতে পারো নিজের নাম টাম দিয়ে, সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে দেখবা ইনশাল্লাহ এভাবে করে করলে তোমাদের এই জিনিসগুলো, তাহলে তোমরা অনুধাবন কোশ্চেনে যদি আসে তখন বলবে এটা সব ধরনের সংখ্যা পদ্ধতি, এটা বাইনারি হবে, অক্টাল হবে, ডেসিমাল হবে, হেক্সাডেসিমাল হবে। আর অবজেক্টিভ আসলে ওইভাবে করে আসবে। আর যদি বাইনারি অপশনে থাকতো তাহলে তো বাইনারি অ্যান্সার করতাম। আশা করি তোমরা এতটুকু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। ওকে, তাহলে চলো, আমি তো তোমাদেরকে বলছি আসলে তোমার যতদিন যাবে আমার আইসিটি ক্লাসগুলো করতে থাকো, ইনশাআল্লাহ তোমাদেরকে কথা দিতে পারি তোমাদের আইসিটি সাবজেক্ট খুব ফেভারিট সাবজেক্ট হতে চলেছে। তাহলে এখান থেকে আমরা কোন টাইপের কোশ্চেন হয় সেটা আমরা দেখলাম। এরপরে তোমার আসবে বেস বা ভিত্তি, যেটাকে আমরা বলি বেস বা ভিত্তি। বেস বা ভিত্তির সংজ্ঞাটা যদি তোমাকে বলি, সংজ্ঞা মনে রাখার থেকে তুমি এভাবে মনে রাখতে পারো, বাইনারি যে ডিজিট দেখো তো 0 এবং 1 টোটাল কয়টা ডিজিট নিয়ে কাজ করে? এখানে দুইটা, তাহলে বাইনারি ডিজিট হচ্ছে 2। অক্টাল হচ্ছে কয়টা বলো? 0 থেকে 7 টোটাল 8টা না? ডেসিমাল কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 0 সহ কিন্তু টোটাল 10টা হয়। দেখো হেক্সাডেসিমাল 0 থেকে 15, আলটিমেটলি 0 সহ কিন্তু টোটাল 16টা হয়। তাহলে মনে রাখবা এখানে বাইনারি ডিজিট হচ্ছে দুইটা, এর জন্য 2। অক্টাল হচ্ছে 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। তাহলে তুমি মনে রাখবা কিভাবে? বাইনারি বেস 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। বলো, বাইনারি 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। এখন এটা তুমি মনে রাখতে পারো এভাবে, যে বাইনারি বাই অর্থ কত জানো? বাইনারি বাই অর্থ 2। অক্টাল, অক্টোপাস, 8টা পা, এভাবে চিন্তা করতে পারো। ডেসিমেল, ডেসিমেলকে সংক্ষেপে বলতে পারো দেশি, দেশিকে আকার রসিকার কেটে দাও, মানে কেটে দিলে কি হবে? 10, তার মানে 10 ভিত্তিক বলতে পারি 10। হ্যাঁ, হেক্সা ডেসিমেল, হেক্সা মানে কত বলো? 6। ব্রাজিলের স্বপ্ন 6টা কাপ, সেই 6। আচ্ছা, ডেসিমেল মানে কত? দেশি 10, তাহলে 10 আর 6 কত? আমরা 16 বলতে পারি। তাহলে হেক্সা ডেসিমেল মানে 16। তাহলে তোমাকে কি বলছি বলো? বাইনারি কত? 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল কত বলো? 16। ওকে, এবার আসো, তাহলে তোমাকে যদি আমি বলি
এটা দিয়ে নিচে বললাম 2 2 মানে কি বলবো বলো বাইনারি 8 মানে কি বলবো বলো অক্টাল 10 মানে কি বলবো বলো ডেসিমাল 16 মানে কি বলবো বলো হেক্সাডেসিমাল তাহলে আসো আমরা একটু খেলি সবাই একসাথে বলবো দেখি হ্যাঁ বলো তোমরা বলার চেষ্টা করবা বলো বাইনারি 2 অক্টাল 8 ডেসিমাল 10 হেক্সাডেসিমাল 16 এবার উল্টাপাল্টা হ্যাঁ উল্টাপাল্টা জিজ্ঞেস করবো সবাই রেডি ওকে বলো তো 2 বাইনারি হবে 10 ডেসিমাল 16 হেক্সাডেসিমাল 8 অক্টাল বুঝছো তাহলে এতটুকু মনে রাখলে তোমাদের মোটামুটি অনেকখানি শেষ এই যে তোমাকে যতটুকু শেখাইছি না এতটুকু জিনিস তুমি মনে রাখলে দেখো আমরা কিন্তু বাইনারি অক্টাল এই ডেসিমাল হেক্সাডেসিমাল এতটুকু আমরা হয়ে গেছে এই চারটুকু তুমি পারছো মানে তুমি অনেকগুলো অবজেক্টিভ তোমার শেষ এখন আমি সেই অবজেক্টিভের ম্যাজিকটা শেখাবো এটাই হচ্ছে তোমাদের এই দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যেগুলো আমরা করছি এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে ওকে কোনটাকে কি বলে সেগুলো সুন্দর করে লেখা আছে এটা আমি তোমাদের অলরেডি করাই ফেলছি এখন চলো এই যে এতটুকু বেসিক থেকে তোমাদের কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসে এবং তুমি প্রথম যখন কোশ্চেন পরীক্ষা দিবা বা তুমি যখন এইচএসসি আইসিটির কোশ্চেন যে কোনোটা উল্টাও 3.1 থেকে এই ধরনের কোশ্চেন গুলো প্রচুর পরিমাণে আসে আমি দেখাই দিব জাস্ট মনোযোগ দিলেই হয়ে যাবে হ্যাঁ আজকে তো বেসিক ক্লাস করাচ্ছি আমরা বেসিক থেকে কোন টাইপের প্রশ্ন আসে সেইগুলো আমরা শিখতেছি এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই সংখ্যাটা কি সংখ্যা এ এফ ডাবল ই এফ দেখো এ থেকে এফ এর মধ্যে সংখ্যাগুলো আছে না এটাকে আমরা হেক্সাডেসিমাল বলতে পারি হুম তুমি দেখো এখানে হেক্সাডেসিমাল সংখ্যা লিখছি এটা কিন্তু আমার নাম লিখছি আফিফ আচ্ছা আমার নাম লিখছি আফিফ ওকে তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা এটা জিজ্ঞেস করার আগে তোমাকে ছোটবেলার একটা কথা জিজ্ঞেস করি দেখো মনে করো তোমাকে ছোটবেলায় জিজ্ঞেস করলাম আচ্ছা বলো তো বাচ্চারা 55 পরে কত তুমি সুন্দর করে বলতা না 56 এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি দেখবে এই টাইপের কোশ্চেন আসে অক্টাল সংখ্যা 77 এর পরের সংখ্যা কত আমি আবারও বলতেছি অক্টাল সংখ্যা তুমি জানো 0 থেকে 7 পর্যন্ত কত থেকে কত পর্যন্ত জানো 0 থেকে 7 পর্যন্ত তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করছি অক্টাল 77 এর পরের সংখ্যা কত দেখো তুমি একটু চিন্তা করে দেখো তো 77 এর পরের সংখ্যা হওয়ার কথা 78 অক্টাল সংখ্যা তুমি জানো 0 থেকে 7 এখানে আসে 78 8 কি অক্টাল সংখ্যা বলো না 79 হলে 9 কিন্তু অক্টাল সংখ্যা না 88 কিন্তু অক্টাল সংখ্যা না দেখো এরকম করতে করতে তুমি একদম 99 পর্যন্ত গোনো এগুলো কিন্তু অক্টাল সংখ্যা না এখন কি তুমি পরীক্ষার হলে বসে বসে গুনবা পরীক্ষার হলে বসে বসে গোনার সময় আছে গোনার সময় নাই আসো এখন তোমাকে যে নিনজা টেকনিকটা শেখাবো এটা অনেকেই জানে না অনেকেই তোমরা জানো না নতুন একটা জিনিস তোমরা শিখবা অনেকে কি করবে ক্যালকুলেটর নিয়ে বসবে যোগ বিয়োগ করবে আমরা কিচ্ছু করবো না আমরা জাস্ট দেখে বলে দিব সেটা নিনজা টেকনিকটা এখন তোমাদেরকে শেখাবো খেয়াল করে দেখো আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করছি অক্টাল 77 এর পরের সংখ্যা কত একবারে বলতে পারি নাই বাট একটু পরে তুমি বলতে পারবা তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই আফিফের পরের সংখ্যা কত বলো তো আফিফের পরের সংখ্যা কি হবে বলো আফিফা আফিফা হবে না চলো কি হবে আমরা এখন দেখবো জাস্ট 2টা মিনিট লাগবে আমাদের খুব মনোযোগ দিলে হয়ে যাবে আমরা যে কয়টা কাজে লাগবে শুধুমাত্র সেটা লিখতেছি ওকে ফাইন এই যে খেয়াল করো খুবই মনোযোগ দিব প্রথমে আমরা লিখলাম ডেসিমাল তারপরে আমরা লিখলাম অক্টাল তারপরে আমরা লিখলাম হেক্সাডেসিমাল বাইনারিটা আমরা পরে শিখবো ওটা যখন কনভার্সনের অঙ্ক তোমাদেরকে শেখাবো তখন আমি শেখাই দিব আচ্ছা তোমরা আমাকে বলো ডেসিমের সংখ্যা আচ্ছা তোমরা আমাকে বলবা ডেসিমের সংখ্যা কত থেকে কত বলো তো ডেসিমের সংখ্যা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত তাই না অক্টাল সংখ্যা কত থেকে কত 0 থেকে 7 পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যা কত থেকে কত 0 থেকে f পর্যন্ত এখানে একটা জিনিস বুঝতে পারবো একটা জিনিস বুঝলে মাত্র ডেসিমালটা বোঝাবো ডেসিমাল বুঝলে এক ঢিলে অলরেডি আরো 2 পাখি মারবো তার মানে এক ঢিলে কয় পাখি 3 পাখি মারবো চলো আমরা একটু দেখি খুবই মনোযোগ দিব এখানে আমরা ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 বলছি অক্টাল সংখ্যা জানতাম 0 থেকে 7 হেক্সাডেসিমাল জানতাম 0 থেকে f মনোযোগ দিব এবার দেখো এখানে তাকাও আমরা মনে রাখবো ডেসিমালের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত হওয়ার পর এই 9 পর্যন্ত কাউন্ট করার পর সে কিন্তু পুনরায় আবার 0ই কাউন্ট করে তাই না তাহলে এখানে তুমি একটা জিনিস মনে রাখো এখন যদি তোমরা ছোটবেলায় একটু কাউন্ট করি চলো ছোটবেলার কাউন্টিং তোমরা আমার সাথে সাথে বলো প্রথমে কত কাউন্ট করবো 0 তারপরে কি 1 2 3 4 5 6 7 8 9 থামো 9 হওয়ার পর এই স্টেপে এসে কি করবে 9 এর পর আবার 0 কাউন্ট করবে না
মনে রাখো 9 এর পর তুমি যখন একটা স্টেপ পর জিরো করে ফেলবা, এখানে মনে রাখার বিষয় আছে, একটা স্টেপ পর যখনই তুমি জিরো করে ফেলবা, মনে রাখবে এখানে জিরো করা মানে তার বাম পাশে কিছু না থাকলে সবসময় আমরা 1 দিব। কেন 1 দিব? কারণ এর আগের ডিজিট গুলোর মধ্যে কি আছে বলতো? আগের ডিজিট গুলোর মধ্যে কিন্তু জিরো আছে। এবার এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। আমি এখানে যে বললাম জিরো থাকলেই তুমি মনে রাখবা এই পাশের ডিজিট চেঞ্জ হয়। এই ডিজিটটা আসলে চেঞ্জ হয় কার উপর ডিপেন্ড করে জানো? আগের ডিজিটের উপর ডিপেন্ড করে। দেখো আগের ডিজিট জিরো ছিল বিধায় জিরোর পরের ডিজিট কত বসছে? 1 বসছে। আমি আবারও বলতেছি, তুমি যখনই একটা স্টেপ পর জিরো করে ফেলবা, জিরো করে ফেললে এই পাশে কিছু না থাকলে 1 বসাবো। আসলে এই 1টা কোত্থেকে আসছে? আগের ডিজিট জিরো ছিল বিধায় জিরোর পরের ডিজিট কত আসছে বলো? 1 আসছে। বুঝো ভালো করে, জিরোর পরের ডিজিট কত আসছে বলো? 1 আসছে। এবার একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু এখান থেকে আবার কাউন্ট করবা 1, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তুমি কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 সবগুলো এইরকম 9 পর্যন্ত কাউন্ট করবা। এই 1 এর সিরিয়ালটাই কি একদম পুরো এই পর্যন্ত চলবে না? আচ্ছা তুমি বলো তো, আমি কি করব? এই 9 এর পর যখন আবারও জিরো হয়ে যাবে, এটা জিরো হওয়া মানেই তো এই ডিজিট চেঞ্জ হবে। এখানে কি যে ডিজিটটা আসবে সেটা মূলত আগের ডিজিটের উপর ডিপেন্ড করে আসবে। তাহলে আগের ডিজিটের সিরিয়াল ছিল 1, 1 এর পরের ডিজিট কত আসছে বলো? 2। ঠিক একইভাবে কিন্তু জিনিসটা যাবে। আশা করি তোমরা এটা বুঝে ফেলছো অলরেডি। দেখো আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমরা হয়তো বুঝে ফেলছো। আবার একটু দেখো, এরকম করে ডট 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 9 পর্যন্ত যাবে, সবগুলোর আগে কি করবে বলো? 2 2 2 2 2 2 2, হ্যাঁ 2 2 পর্যন্ত যাবে। আবার 9 এর পর 0 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে বলো? 3। আমি একটু এই পাশে লিখি। আবার দেখো এরকম ডট 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 9 পর্যন্ত যাবে, সবগুলোর আগে 3 3 3 ডিজিট চলবে। আবার বলো 9 এর পর যখন 0 হয়ে যাবে, এটা 0 আছে মানে চেঞ্জ হবে, চেঞ্জ করে আমরা কি 3 পরে 4 বসাবো। আবার এরকম করে যাবে, সবগুলোর আগে 9 হবে, এটা কি বলো? 4 4 সিরিয়ালি চলবে। 9 এর পর যখন 0 করে ফেলবো কি বলবো বলো? 5 হবে। ঠিক একইভাবেই কিন্তু আমাদের এটা চলতে থাকবে। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার বা ভাইয়া, আমরা এটা ছোটবেলায় তো নরমালি শিখছি, আপনি এত পেঁচাইছেন কেন? এখন এটা পেঁচানোর মানেটা হচ্ছে আসলে পেঁচাই নাই, এটা তোমাকে এক ঢিলে আমি আরো অক্টালটা হেক্সাডেসিমালটা অলরেডি শেখায় ফেলছি। তুমি আসলে অক্টাল শিখে ফেলছো, হেক্সাডেসিমাল শিখে ফেলছো। বিশ্বাস হয়? চলো আমরা সেই ম্যাজিকটা দেখে ফেলি। তুমি এটা বুঝতে পারছো? এটা বুঝলে তোমার অক্টাল শেষ। সবাই বলবে একসাথে, অক্টাল সংখ্যা কত থেকে কত যেন বলো? 0 থেকে 7 না? তাহলে বলো 0 1 2 3 4 5 6 7। 7 এর পর কি বলো? 7 এর পর কি 8 কাউন্ট করে? 9 কাউন্ট করে না? 7 এর পর তো আবার 0ই হবে। এখানে 0 আছে বলো তো, কিছু না থাকলে কি 1। কেন? কারণ এগুলোর আগে মনে মনে কে আছে বলো তো? আন্ডা। ওকে, এবার বলো 7 এরকম 0 1 2 3 4 5 6 7 সবগুলোর আগে তো এই 1 সিরিয়ালে চলবে। কখন চেঞ্জ হবে 1টা বলো? যখন 7 এর পর আবার এটা 0 হয়ে যাবে। এটা 0 হইছে মানে এই ডিজিট চেঞ্জ হবে কার উপর ডিপেন্ড করে? আগের ডিজিটের উপর ডিপেন্ড করে। এখানে 1 ছিল বিধায় এখানে কত হবে বলো? 2। ঠিক একইভাবে ডট 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 7 সবগুলোকে 2 2 2 2 2 আবার বলো 0, এটা কি হয়ে যাবে 3 ডট 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 7 সবগুলোর আগে 3, এরকম আবার চলবে, এরকম করে 7 এর পর 0, এটা কি বলো? 4 ডট 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 7 সবগুলোর আগে কি যাবে? 4 0, এটা কি হয়ে যাবে বলো? 5। এইভাবে করে জিনিসটা চলতে থাকবে। আমি বলছি না এক ঢিলে 3 পাখি মারবো? তাহলে তুমি দেখো, তুমি শুধুমাত্র ডেসিমেলটা বুঝছো, তুমি কিন্তু অক্টালটা বুঝে ফেলছো। এখন তোমাকে যদি কোশ্চেন করি তুমি এখন পারবা। আসো দেখি পারি কিনা। এই যে একটু আগে তুমি যে কোশ্চেনটা পারো না সেটার অ্যান্সারই দিব। বলো অক্টাল 77 এর পরের সংখ্যা, অক্টাল 77 এর পরের সংখ্যা। তাহলে তুমি 7 এর পর কত জানো? 0। কারণ 7 এর পর অক্টাল 8 কিন্তু নাই, 9 ও কিন্তু নাই, তাহলে 0 এ কাউন্ট করে 0। তাহলে মনে রাখবে এখানে 0 মানে এ ডিজিট চেঞ্জ, চেঞ্জ করে পরের ডিজিট আসবে। 7 এর পরে কি 8 হবে? না 8 তো নাই, 9 হবে বলো? 9 ও তো নাই, তাহলে কি হবে? 0ই তো হবে। তাহলে এখানে 0 আছে মানে মনে রাখবে এখানে 0 আছে মানে এই পাশে কিছু না কিছু একটা থাকবে। কিছু নাই মানে কি 1, কারণ এখানে মনে মনে কি আছে? তাহলে বলো আন্ডা। মনে মনে আন্ডা ছিল বিদায় কিন্তু এখানে 1 আসছে। তাহলে তোমরা আমাকে বলো তো 7 7 7 এর পরের সংখ্যা বলো। সবাই বলবা 7 এর পর 0, এখানে তো 8 9 9 নেই, আবারও কি 0 কাউন্ট করবে, আবার 7 এর পর 0, এখানে কিছু নাই মানে কি 1। আচ্ছা বলো তো আমি যদি বলতাম 377, সবাই বলো 7 এর পর কি 0, 7 এর পর কি 0, যেহেতু 0 আছে এটার পরের ডিজিট আসবে, 3 এর পর কি বলো? 4। আচ্ছা আমি যদি বলতাম 477, বলো তো 7 এর পর 0, 7 এর পর 0 এটা কত আসবে বলো? 5। আচ্ছা আমি যদি বলতাম তোমাকে 6777, তাহলে বলো 7 এর পর 0, 7 এর পর 0, 7 এর পর 0, 6 এর পর কি বলো? 7। এবার তোমাকে যদি আমি কোশ্চেন করি, দেখো খেয়াল করো, আমি তোমাকে কোশ্চেন করলাম 4 6 7, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটাই তোমাদের পরীক্ষা আসবে। খেয়াল করে দেখো 7 এর পর কত বলো? 0।
এটা 0 করছো, ওকে, এটা চেঞ্জ হবে, বলো 7। এখন কি করবা বলো, এটা কি হবে, 4 হবে না 5 হবে? অনেকেই ধুম করে তোমরা বলবা 5। মনে রাখবা, এটা তোমাদের যাদের যাদের মাথায় 5 চিন্তা আসছে তারা ভুল করছো। একটা জিনিস মনে রাখো, এটা কখনোই 5 হবে না। ইচ্ছা করে তোমার পরীক্ষার খাতায় এটা ক নাম্বার অপশনে দিয়ে রাখবে, তুমি কি করবা, 100% শিওর 1 নাম্বার, কিন্তু এটা ভুল হবে। কেন আমি এটা ভুল বলছি একটু খেয়াল করে দেখো, এটাই ইম্পর্টেন্ট এবং এটাই তোমার পরীক্ষায় আসবে। খেয়াল করো, আমি তোমাকে একটু আগে একটা কথা বলছি, 4 6 7, 7 এর পর তুমি জানো কত, বলো 0। মনে রাখবে, এটা 0 করছি মানে এই ডিজিট চেঞ্জ করব, চেঞ্জ করে পরের ডিজিট আসবে, 6 এর পরে তুমি কত করবা, বলো 7 করবা। আচ্ছা, তুমি এই ডিজিটটার দিকে তাকাও তো, এই ডিজিটে কি তুমি কোনো 0 করছো, বলো এটা কি তুমি 0 করছো? যেহেতু তুমি এটাকে 0 করো নাই, তার মানে এখানে যেটা আছে সেটাই বসবে, এটা কখনো চেঞ্জ হবে না। এটা চেঞ্জ হইতো কখন, যদি তুমি এটাকে 0 করতা, তখন। মোস্ট ইম্পর্টেন্ট কথা, যদি তুমি এটাকে 0 করতা তখন এটাকে চেঞ্জ করতা। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে চলো, আমি যদি তোমাকে বলতাম 5 5 6 7 6 7, এখন তোমরা বলো, ওয়াও আফিফ ভাই শিখাইছে, কত সহজ, 7 এর পর 0, 6 এর পর 7, 7 এর পর 0, 6 এর পর 7, 5 এর পর 6, 5 এর পর 6, ওয়াও কি কিউট। এটা অ্যান্সার? এটা অ্যান্সার না। তুমি এবার বলবা, নিজেই পারবা, বলো 7 এর পর কত, 0। এটা 0 করছো মানে এই ডিজিট চেঞ্জ হবে, 6 থেকে চেঞ্জ করে কত করছো, বলো 7। আচ্ছা বলো তো, এটা কি তুমি 0 করছো, করো নাই, তার মানে এখানে কি 7 এর পর 0 আসবে? না, যেসব ডিজিট আছে সব সেম টু সেম বসে যাবে, অবশ্যই সেম টু সেম বসে যাবে। এখন তোমরা বলো তো, আমি যদি বলি 3 4 6 7 6 7, বলো 7 এর পর 0, 6 এর পর 7, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। আশা করি তোমরা বুঝে ফেলছো। এখন তোমাকে যেটাই দিব, 4 5 6 7, বলো 7 এর পর 0, 6 এর পর 7, এটা যেহেতু 0 করি নাই, তার মানে এখানে যা আছে তাই থাকবে। আশা করি তোমরা এটা বুঝে ফেলেছো। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় কোশ্চেন আসে। তোমাকে জিজ্ঞেস করবো অক্টাল এটার পরের সংখ্যা কত, ওইটার পরের সংখ্যা কত, এখন তুমি কিন্তু পারবা। এটা পারছো মানে তোমার হেক্সাডেসিমাল শেষ। আমি এর জন্যই তোমাকে বলছি, তোমাকে এটা খুব মনোযোগ দিতে। এটা বুঝতে পারছো তোমার অক্টাল শেষ, এটা বুঝতে পারছো মানে হেক্সাডেসিমাল শেষ। চলো এখন আমরা হেক্সাডেসিমালটা একটু দেখে ফেলি। অক্টাল তোমরা বুঝে ফেলেছো, এখন তোমাকে যেটা জিজ্ঞেস করবে তুমি সেটা পারবা। ওকে, সবাই ক্যালকুলেশন করবে, আমরা দেখে বলে দিব। সেরা নিনজা টেকনিকটাই কিন্তু এখন তোমাকে শেখালাম। তাহলে তুমি দেখো হেক্সাডেসিমালটাও তুমি পেরে গেছো। দেখো তোমাকে জিজ্ঞেস করি, চলো বলো এখানে প্রথমটা কত, 0 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পর কিন্তু হেক্সায় হবে এ বি সি ডি ই এফ, এফ এর পর কি বলতো, 0। এখানে 0 আছে মানে আগে কি বলো, 1। একদম সেম ভাবে এরকম ডট 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 এফ পর্যন্ত চলবে, মাঝখানে গুলো দিলাম না, ডট ডট দিয়ে বোঝা নাও। এই 1 এর সিরিয়ালই তো চলতে থাকবে, তাই না? কখন চেঞ্জ হবে বলো, এফ এর পর যখনই 0 হয়ে যাবে, এটা 0 আছে মানে এটা চেঞ্জ হয়ে 1, চেঞ্জ হয়ে কত হবে বলো, 2। আবার এরকম ডট 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 এফ পর্যন্ত যাবে, সবগুলোর আগে টু 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 করে যাবে, এফ এর পর কত হবে, 0। তারপর এটা কত হয়ে যাবে বলো, 3। আবার ডট 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 এফ পর্যন্ত চলতে থাকবে, সবগুলোর আগে 3 যাবে, আবার এফ 0 হয়ে যাবে, এটা কত হবে বলো, 4। একদম সিস্টেম একই, নিয়ম একই। আমি তোমাকে একটা করাইছি, অটোমেটিক তুমি দেখো তিনটা কিন্তু বুঝে ফেলছো। মানে আমাদের অক্টাল এবং হেক্সাডেসিমাল কিন্তু বুঝে ফেলছি, এক দিলে দুই পাখি কিন্তু মারছি। তাহলে চলো আমরা এখন যদি তোমাকে জিজ্ঞেস করি, এখন হেক্সাডেসিমালটা যদি একটু জিজ্ঞেস করি, তাহলে তুমি নিজেই পারবা। হ্যাঁ, খুবই মনোযোগ দিব, হয়ে যাবে এখনই। হ্যাঁ, তাহলে চলো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এফ, এফ এর পরের সংখ্যা কত, এফ এর পর দেখো 0, এটা 0 করছো মানে এটা চেঞ্জ, এফ এর পর কি আবার বলো 0, এটা 0 আছে মানে এখানে কিছু নাই মানে কি 1। এখন যদি তোমাকে জিজ্ঞেস করতাম 1 এফ, এফ এর পরের সংখ্যা, এফ এর পর কি 0, এফ এর পর 0, যেহেতু এটা 0 আছে চেঞ্জ হয়ে কত হবে 2। আমি যদি বলতাম 2 এফ, এফ এর পরের সংখ্যা, এফ এর পর 0, এফ এর পর 0, এটা যেহেতু 0 করছো তার মানে এটা চেঞ্জ হয়ে হবে 3। আমি যদি তোমাকে বলতাম 3 এফ এফ, তাহলে তুমি বলতে এফ এর পর 0, এফ এর পর 0, এটা কি হয়ে যেত বলো 4। কিন্তু আমি যদি তোমাকে বলতাম বয়ফ্রেন্ডের পরে কি হবে বলো, গার্লফ্রেন্ড, না, দেখো এফ এর পর 0, এটা 0 আছে মানে এটা চেঞ্জ হবে, বি এর পর কি বলো, সি। ওকে ফাইন, এবার তোমাকে জিজ্ঞেস করতেছি, আসো খুবই মনোযোগ দাও, 1 ই এফ এর পরবর্তী সংখ্যা, 1 ই এফ এর পরবর্তী সংখ্যা যদি তোমাকে জিজ্ঞেস করে এফ এর পর কত বলবা, 0। এটা 0 করছো মানে এটা চেঞ্জ হবে, ই এর পরের ডিজিট কোনটা বলো, এফ। বলো তো এটা কি 0 করছো, এটা যেহেতু 0 করো নাই, তার মানে এখানে যা আছে তাই। আশা করি তোমরা বুঝে ফেলেছো। এখন তোমাকে যেটা দিব সেটাই তুমি পারবা।
বলো 1 ই এফ এফ এরকম দিলাম, বলো এফ এর পর 0, এফ এর পর 0, ই এর পর কি, বলো এফ। এটা কি জিরো করছো? যেহেতু জিরো করি না, তার মানে এখানে যা আছে তাই থাকবে। আশা করি তোমরা বুঝে ফেলেছো। ওকে, এখন দেখো, তোমরা কিন্তু এখন বলতে পারবা আফিফের পরের সংখ্যা কি সেটা। তাহলে তো বলো সবাই, আসো সবাই বলবা আফিফের পরের সংখ্যা কি হবে। বলো আফিফের পরের সংখ্যা কি হবে। আচ্ছা, এটা তোমরা নিজেরা বের করবা। আফিফের পরের সংখ্যা কি হবে এইটা তোমরা নিজেরা বের করে আমাকে কমেন্ট সেকশনে জানাবা আফিফের পরের সংখ্যা কি হবে। ওকে, কমেন্ট সেকশনে জানাতে থাকো। ইনশাল্লাহ যদি তোমাদের এই আজকের বেসিক ক্লাসের থেকে বিন্দুমাত্র কিছু শেখা থাকে এবং তোমাদের যদি ক্লাসটা উপকৃত মনে হয়, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং তোমরা কিন্তু সুন্দর করে নোট করে নেবে এবং ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকলে ইনশাল্লাহ তোমরা আইসিটিতে অনেক ভালো করতে পারবে। আমার জন্য দোয়া করবে যাতে করে এরকম সুন্দর সুন্দর ক্লাস তোমাদের জন্য উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।